ডিসেম্বরে ভোটের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। বিচার ও সংস্কার করে নির্বাচনের দাবি জামায়াতের। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ সহ ঐকমত্য কমিশনে একগুচ্ছ প্রস্তাব। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি প্রস্তাবনা জমা নারী বিষয়ক সংস্কার কমিশনের। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ। পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং শুটিং ফেডারেশন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য। জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয়েছে ফেডারেশনের অস্ত্র, সাবেক কর্মকর্তাদের যোগ সাজশ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একমত 12 দলীয় জোট। লিয়াজো কমিটি প্রধান নজরুল ইসলাম খান আশা করেন ভোটের জন্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন পড়বে না। আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জনগণকেই। ট্রাম্প, শি কিংবা মোদি এসে কিছু করে দিয়ে যাবেন না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। যোগ দেন বিএনপি মহাসচিব। এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা, তা প্রমাণ। বক্তব্যের শুরুতেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত তারা। ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে, এই সদিচ্ছা পুনর্ব্যক্ত করে নির্বাচন অনুষ্ঠিত করুক, এটাই আমাদের দাবি। এই সরকার যারা আছে এখন, তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন মনে করি না। নির্বাচন সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে বিএনপি। সেই বিষয়গুলো আলোচনা করেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার বিচার সহ 3 বিষয়ে সংস্কার করে যে কোনো সময় ভোটে আপত্তি নেই জামায়াতের। ক্ষমতায় গেলে 72-এর সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার ডাকে জামাতের এই জনসভা। শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামে যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারতকে সীমান্ত হত্যার বিচার করে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। ফেলানির বিচার এখনো পেলাম না, আরো অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি।
আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। এদিকে বান্দরবানে দলটির কর্মী সম্মেলনে সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার সহ 3টি বিষয় সংস্কার করে যে কোনো সময় নির্বাচন দিলে জামাতের আপত্তি নেই। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান পরিবর্তন করা হবে বলেও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতি রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় সীমানা নির্ধারণ, 16 বছরে ভোটার সহ ঐকমত্য কমিশনে এক গুচ্ছ প্রস্তাব দিয়েছে দলটি। এসব প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপি বৈঠক করতে চায় বলেও জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার ও নির্বাচন নিয়ে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকাল 10:30টায় কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সূচনা বক্তব্যে জুলাই অভ্যুত্থানে এনসিপি সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করে কমিশনের সহসভাপতি জানান, জন আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় সনদ তৈরির কাজ চলছে। যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। 7 ঘন্টা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করতে হবে। প্রশ্ন তোলেন সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়েও। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। সংশোধনের মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। প্রধানমন্ত্রী শাসিত নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার দাবি এনসিপির। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আনুপাতিক হারে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন। ইলেকটোরাল ভোটে হবে রাষ্ট্রপতির নির্বাচন এবং ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি। একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পক্ষে এনসিপি। নাহিদ ইসলাম জানান, সংসদ সদস্যের প্রার্থীর বয়স 23 এবং ভোটারের বয়স 16 করার আগের অবস্থানেই আছে দলটি। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। প্রার্থীর ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। প্রস্তাবগুলো নিয়ে সমঝোতার লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় এনসিপি। আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার এক এক সময় এক এক কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, এমন অভিযোগ করে এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, যথাসময়ে ভোটের তারিখ না দিলে জনরোষে সরকারের বিদায় সুখকর নাও হতে পারে। সব বড় দলের ঐকমত্য না হলে সব সংস্কার ডাস্টবিনে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণযোগদান অনুষ্ঠানে এ কথা বলেন অলি আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকারের অনেক উপদেষ্টার কথায় কাজে মিল নেই। দেশের মাটিতে আর ফেসিবাদের ঠাঁই হবে না জানিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এর আগে এলডিপিতে যোগ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী সারওয়ার্দী সহ আরও অনেকে। তাদের কাজ এবং কর্মের মধ্যে কোনো মিল নাই। এক এক সময় এক এক ধরনের মন্তব্য দিয়ে, বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সুতরাং আপনি যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে বাহিনীর কোনো সদস্যের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার সকালে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার ৩ থানার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার বেলা ১১টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন, খোঁজখবর নেন খাবারের মানের, কথা বলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান আওয়ামী লীগের ঝটিকা মিছিল রোধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গায় থেকে যাচ্ছেন। এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত সে ব্যাপারে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। যাত্রাবাড়িতে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি। শনিবার বিকেল থেকেই যাত্রাবাড়ি মোড় সরব হয়ে ওঠে আওয়ামী বিরোধী মিছিলে। শুক্রবার যাত্রাবাড়িতে হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এতে ফুঁসে ওঠে বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার দুপুরের পর থেকে শুরু হয় আওয়ামী বিরোধী মিছিল। শুরুতে জুলাই মঞ্চের ব্যানারে যাত্রাবাড়ি থানার সামনে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মী সহ জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের পরিবার। তারপর এক স্থানে মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এর কিছুক্ষণ পর এনসিপির নেতাকর্মীরাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা শেখ হাসিনার বিচারের দাবির পাশাপাশি হুঁশিয়ারি করেন, শহীদদের রক্তের সঙ্গে কেউ যদি বেইমানি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তাদের এই তত্ত্বটা আমাদের উপরে ব্যবহার করেছে এবং আমাদের এই আমি একটা শহীদের মা, আমি চাই সকল শহীদের বিচার হোক, দেশের ন্যায্য বিচার করুক। বিচার চাই আগে, পরে নির্বাচন, আগে আমাদের বিচার। শেখ হাসিনারে বাংলাদেশে আনুক, তার বিচার হোক। যেভাবে হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছি, ঠিক সেরূপ ভাবে আওয়ামী লীগার যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনার মাধ্যমে পরবর্তীতে আমরা তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিটি পয়েন্টে পয়েন্টে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে যমুনায় সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় একথা বলেন তিনি। স্বতন্ত্র কমিশন গঠনসহ 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী কমিশন। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ প্রতিপাদ্য সামনে রেখে 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান শিরিন পারভিন হক। নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা নিশ্চিতে 3 ধাপে সুপারিশ করা হয়েছে। একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করিয়েছিলাম, সেটা হলো একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না। স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অন্তত 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংসদে আসন 600-তে উন্নীত করে 300 আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচন সহ নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রস্তাবনা দিয়েছে কমিশন। 300টা আসন হলে সাধারণ আসন, 300টা হওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে
নারীদের জন্য আসন। সংস্কারগুলো সম্পন্ন হলে সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে। বিয়ে ও সম্পত্তি বন্টনে পারিবারিক আইনের পাশাপাশি নারী পুরুষের সমতা নিশ্চিতে নতুন আইন করার প্রস্তাব দিয়েছে কমিশন। একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। গত বছরের 18 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। শিশুকাল থেকে সকলকে বোঝাতে হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে মহা সমাবেশের ডাক দিয়েছেন তারা। দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি পালনে রাজপথে নামেন তারা। ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদার দাবিতে চলছে এই কর্মসূচি। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন গাজীপুরের সরকারি বেসরকারি পলিটেকনিকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিল শেষে গাজীপুরের শিববাড়ি মোড়ে আয়োজন করা হয় সমাবেশের। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলো তারা মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে পালিত হয়েছে একই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা। কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের দাবি যদি না আদায় হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ কঠোরভাবে নিতে বাধ্য হব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। যৌক্তিক দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, এর পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছেন বুয়েট শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে 3 দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসির ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেয়া যাবে না। 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই প্রত্যয়কে সামনে এসএই পদে ডিপ্লোমাদের দাবি অনুযায়ী শুধুমাত্র ডিপ্লোমারাই এখানে আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমাদের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন বিএসসি ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডের এসএই পদে আবেদন করতে পারবে না। এটি নিছক হাস্যকর এবং অযৌক্তিক একটি দাবি। দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না। 3 নং দাবিটা ইঞ্জিনিয়ারদের সাথে বৈষম্যমূলক মনে করে আমরা তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। তবে আমাদের আন্দোলন এবং তাদের আন্দোলন সম্পূর্ণ পৃথক। পট পরিবর্তনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। তবে এতে ভারতের চিন্তিত হওয়ার কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ভারসাম্য রক্ষা করে পররাষ্ট্র নীতি গ্রহণের পরামর্শ তাদের। অন্যদিকে শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশের ধীরে চলার নীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট। 5 আগস্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ আগ্রহী ভূমিকায় পাকিস্তান। বুধবার 15 বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক যোগাযোগে মনোযোগ প্রতিবেশীদের। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের পরামর্শ, দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না। কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। হয় ভারতের সাথে নয় পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি গভীর হয়। এখন যদি দুই দেশের সাথেই
অন্তর্বর্তীকালীন সরকার একটা সম্পর্ক তৈরি রাখতে পারে, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফরেন পলিসির দিক থেকে একটা দিক নির্দেশনা দেবে। গত সপ্তাহের শেষ ভাগে 3 দিনের সফরে ঢাকায় আসেন 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি উচ্চ প্রতিনিধি, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই মার্কিন প্রতিনিধি দল। শুল্কনীতি ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও 90 দিনের সময় চেয়ে ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছিল ঢাকা। সদ্য সমাপ্ত সফরেও একাধিকবার ট্যারিফ ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উদ্যোগের বিষয়ে জানানো হয় মার্কিন প্রতিনিধিদের। ধীরে চলার এই নীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। ভালো কৌশল বাংলাদেশ অবলম্বন করছে যে সরাসরি মানে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেই অনুযায়ী সরাসরি সাথে সাথেই পদক্ষেপ নেওয়ার জায়গা থেকে একটু সময় নিয়েছে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। এছাড়াও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। 4 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়ির গিরি ফুল থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর। তাদের উদ্ধারে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন অপহৃতদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না যথাযথ পদক্ষেপ। উদ্ধার না হলে রোববার থেকে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আদিবাসী শিক্ষার্থীরা। বিজয় উৎসবের ছুটি কাটিয়ে গত 15 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ওই 5 শিক্ষার্থী। পথে অস্ত্রের মুখে শিক্ষার্থী সহ তাদের বহনকারী টমটম চালককে ইউপিডিএফ অপহরণ করে বলে অভিযোগ করে সন্তুল আরমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুণ ত্রিপুরা। 80 ঘন্টা পেরিয়ে গেলেও আমরা এই বিষয়ে কিছু জানতে পারি। তো এই জন্য আমরা মনে করছি প্রশাসনের পক্ষ থেকে যে কার্যক্রম বা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত নয়। আমরা মানববন্ধন দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না, 3 পার্বত্য জেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মহানগরগুলোতে আমাদের সংহতি জানিয়ে অনেকেই রাস্তায় নামবেন বলে আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন। অবিলম্বে অপহৃত 5 শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ শরীরে মুক্তি দিতে হবে। 2, শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং 3, অপহরণের সাথে যুক্ত সবাইকে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনতে হবে। মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ 3 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বুরবুরিয়া এলাকার আওয়ামী লীগ নেতা শফিকুল খন্দকারের সঙ্গে যুবদল নেতা মিজান সর্দারের বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও বসে। বাজারের একটি দোকানে বসেছিলেন শফিকুল। এ সময় লোকজন নিয়ে তার উপর হামলা করে মিজান। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে 3 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রবাসের সময় আরও থাকছে। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে রোববার পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের। কিয়েভকে উদাহরণ অনুসরণে তাগিদ, দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার ইঙ্গিত নেই। নকশা মেনে ভবন নির্মাণ না করলে কোনো ছাড় দেয়া হবে না। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারে এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দিয়েছে রাজউক। কবিতা, গল্পে তিলোত্তমা ঢাকা হিসেবে সংবোধন করা হলেও দিনে দিনে এই শহর হয়ে উঠছে বসবাসের অযোগ্য। নিয়মের তোয়াক্কা না করেই তৈরি হচ্ছে ভবন, অবৈধ দোকান বসায় বেদখল ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থাও অপ্রতুল। অপরিকল্পিত নগরায়নের ফল ভোগ করতে হচ্ছে মেগাসিটির বাসিন্দাদের। শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণ এবং ইমারত নির্মাণে ব্যত্যয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করে রাজুক। যোগ দেন সংস্থাটির চেয়ারম্যানও। এ সময় নানা অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী। আমার অপোজিট সাইডে সে হয়তো নিয়মমাফিক করেনি, সে রাস্তার সাথেই করছে। নকশা অনুযায়ী বিল্ডিং নির্মাণ না করলে বিদ্যুৎ, ওয়াসা ও তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেয় রাজুক। শুধু বিদ্যুৎ সংযোগটা, এখানে ঢাকা ওয়াসার কানেকশন, তিতাস গ্যাসের কানেকশন
মূল ভবনের ক্ষতি না করে রাস্তা চওড়া করার কাজ হবে জানিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, নকশার বাইরে ইমারত নির্মাণ করলে কোনো ছাড় দেয়া হবে না। এখন যারা বাড়ি করতেছে, যাদের বাড়ি কমপ্লিট হয় নাই, তাদেরকে আমাদের নকশার বাইরে আমরা এক চুল ছাড় দেব। অপরিকল্পিত এই নগরীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে রাজধানীবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত 4 বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে 3 লাখেরও বেশি। চলতি বছরই পরীক্ষায় অংশ নেয়নি 1 লাখের মতো। এমনকি রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই বসছে না পরীক্ষার হলে। সাম্প্রতিক বছরগুলোতে পাশের হার বেশি থাকায় অনিয়মিত পরীক্ষার্থী হ্রাস পাওয়ায় কমেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। বাল্যবিবাহ ও শিশু শ্রমের কারণে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নগামী জানিয়ে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল 22,40,000। 4 বছরের ব্যবধানে চলতি বছর 3 লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা 19,28,000-এ নেমেছে। আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় 27,000 আর দ্বিতীয় দিনে 29,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাস দেখানোর যে রীতি ছিল, এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে পাসের হার অত্যন্ত বেশি হয়েছে। হলো যে দুটো ক্যাটাগরি, অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট, এই সংখ্যাটা অনেক কমে গেছে। তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা। ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক। রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে, ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে কোনো কাজে যুক্ত করতে চাচ্ছে। বিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে একটি অংশ শ্বশুরবাড়ি বলছে যে বিয়ে স্কুলে যাওয়ারই দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, ফলে সে রেজিস্ট্রেশন করুক বা আপনার ফর্ম ফিল আপ করুক, সে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা রোধে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের 9 মাস পার হলেও মোটের উপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। এর মধ্যে বরাদ্দের মাত্র 2.25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আর কোনো অর্থই ব্যয় করেনি দুদক। তবে বরাদ্দের 80% অর্থ ফুরিয়ে এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের ধীর গতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারে যখন ব্যস্ত সারা দেশ, তখন বেশ খানিকটা ধীরে চলনীতিতে চলছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সর্বশেষ মাসিক প্রতিবেদন, মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 36.65%। এই হার করোনাকালীন বিশেষ সময়ের চেয়েও কম। এ সময় সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। 9 মাসেই বরাদ্দের প্রায় 80% খরচ করেছে এই বিভাগ। এদিকে 9 মাসেও বরাদ্দের 1 টাকাও খরচ না করে নজির গড়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প বাস্তবায়নে দুর্দশার চিত্র স্পষ্ট স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে। বরাদ্দের মাত্র 2.29% ব্যয় হয়েছে এখানে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে এমন বেহাল দশা। অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচার, তো সেই বিষয়গুলো কঠোরভাবে বন্ধ করা হবে। তো এই কারণেই আসলে এই যে প্রকল্প বাস্তবায়নের ধীর গতি।
বরাবরের মতো বছরের শেষ সময়ে এসেও এবার বাস্তবায়নে গতি বাড়বে না বলেও মনে করেন তারা, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে ও কর্মসংস্থান সৃষ্টিতে। এডিপি বাস্তবায়ন করলে সেক্ষেত্রে কিন্তু অনেক কর্মসংস্থান হয় এবং যে অবকাঠামোগুলো তৈরি হয় সেটা কিন্তু প্রাইভেট সেক্টর সাপ্লাই করবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি আসলে সাপ্লাই দেবে। তো এই যে একটা বড় ক্যাপিটাল গুডের সাপ্লাই দেওয়া, তো সেটা যদি সীমিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেসরকারি যে বিনিয়োগ সেটাও কিন্তু অনেকটা সীমিত হবে। চলতি অর্থ বছরে 1463টি প্রকল্প বাস্তবায়নে মূল এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2,26,165 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। স্থগিতাদেশের পর বর্ধিত মার্কিন শুল্ক আরোপ হলে দেশের প্রায় 1000 তৈরি পোশাক কারখানা ক্ষতির মুখে পড়বে, এমন আশঙ্কা শিল্প মালিকদের। এই অবস্থায় স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যেন আগ বাড়িয়ে কোনো প্রতিশ্রুতি না দেয়, সেই পরামর্শও তাদের। রপ্তানিমুখী বাংলাদেশি তৈরি পোশাকের 5 ভাগের প্রায় 1 ভাগ 19% যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। আর দেশটির আমদানি করা তৈরি পোশাকের 11.07% হিস্সা নিয়ে মার্কিন বাজারে তৃতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশ। তবে এই বাজারে 37% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে বাংলাদেশের প্রায় 1000 তৈরি পোশাক কারখানা। কারণ এতে মাসে $25 কোটি বাড়তি শুল্ক দিতে হবে মার্কিন সরকারকে, যা দেশীয় উদ্যোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে মরিয়া মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো। তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জকে এভাবেই তুলে ধরেন আসন্ন বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার। এখন আমাদের সামনে সবচেয়ে বড় সংকট ইউএসএ ট্রাম্প ট্যারিফ। এখন আমাদের ক্রেতা যারা আছেন তারা এটা কিন্তু আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদের গাড়ি চাপাই দিচ্ছেন। এটা আমাদের জন্য মরার উপর খাড়ার গা। আমরা যখন কস্টিং করি 3 থেকে 5% প্রফিট মার্জিনের উপর করি, তাহলে অতিরিক্ত 37% দিতে গেলে তো ফ্যাক্টরি বিক্রি করলে হবে না। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় জায়ান্ট বিজনেস টাওয়ারে সম্মিলিত পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার যেন স্থায়ীভাবে বর্ধিত মার্কিন শুল্ক প্রত্যাহারের ট্রাম্প প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার করে সেই তাগিদও দেন তিনি। আমরা মনে করি উভয় দেশের আলোচনায় এই সমস্যার সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয়, কারণ দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিও বাড়বে বলে যুক্তি তুলে ধরেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান। আমাদের মধ্যে থেকে অনেকে বলেছে, সরকার থেকেও বলেছে যে আমরা ট্যারিফ 0 করে দেব, বাট দিস ইজ নট আনসার। ইম্পোর্ট হয়তো আরও 500 বিলিয়ন, 1 বিলিয়ন, $1.5 বিলিয়ন, $2 বিলিয়ন বাড়বে, বাট ট্রেড ডেফিসিট যে আছে $6.5 বিলিয়ন, সেটা কিন্তু কমবে না, বরঞ্চ আমাদের এক্সপোর্ট আরও বাড়বে। এ সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা অন্তত 3 বছরের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান বিজিএমইএ নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 500 টাকায় 5-এর বদলে 10 Mbps গতির ইন্টারনেট পাবেন ব্রডব্যান্ড গ্রাহকরা। একই টাকায় খুব শিগগিরই 20 Mbps গতির সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করা হবে সব আইনি ফাঁকফোকর। বিনোদন, পড়াশোনা থেকে শুরু করে কেনাকাটা সহ দৈনন্দিন বিভিন্ন কাজে 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছে দেশের 13 কোটি ইন্টারনেট গ্রাহক। এর মধ্যে 2700 জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, যার ব্যান্ডউইথের মূল্য সম্প্রতি 10% কমিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসিতে টিআরএনবি আয়োজিত সেমিনারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমালেও 500 টাকায় বাড়তি ব্যান্ডউইথ সরবরাহের ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি। বলেন, শিগগিরই সর্বনিম্ন 20 Mbps গতির সেবা পাবেন 1,40,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। আজ থেকেই 10 Mbps পাবেন। বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সহায়তা দরকার। সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা 20 Mbps সেই 500 টাকায় আমরা দিতে সক্ষম হব। এ সময় ব্যান্ডউইথ সঞ্চালন খরচ 5 টাকায় নামিয়ে আনা ও অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমানোর আশ্বাস দেন বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানের এই শীর্ষকর্তা। 10,000 টাকার ট্রান্সমিশন কস্ট 40 টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে 5 টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু সেমিনারে বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জানান, ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করে দেওয়া হবে সব ফাঁকফোকর। টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001-কে স্ক্র্যাপ করে সেটাকে সম্পূর্ণভাবে রিভিজিট করব। সেখানে ইন্টারনেট
বন্ধ করার সব ধরনের মেকানিজম কলাকানুন বন্ধ করে দিব। এ সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার বিকাল 6টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে এই যুদ্ধবিরতি। কিয়েভকেও উদাহরণ তৈরির তাগিদ দেন প্রেসিডেন্ট পুতিন। তবে সাময়িক এই বিরতি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রূপ নেবে কিনা তা নিয়ে কিছু জানায়নি পুতিন প্রশাসন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে রোমের রাজপথে নেমেছেন হাজারো মুসলমান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এবং ইসরায়েলি নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ। ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় এই সমাবেশে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইতালির রাজধানী রোমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে শুক্রবার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা অংশ নেন এই বিক্ষোভ সমাবেশে। ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এই আন্দোলনে যোগ দেন নারী ও শিশুরাও। ধিক্কার জানান মানবতার এই অবমাননাকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে ফিলিস্তিনের শিশুদের অসহায়তা উঠে আসে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে। উঠে আসে বিপর্যস্ত গাজার চিত্র। সমাবেশ থেকে বক্তারা ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। নারী ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। ইসরায়েলিরা যেভাবে শিশু হত্যা এবং একটা দেশকে যেভাবে জুলুম করছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে এটার প্রতিবাদ করা এবং আমরা চাই ফিলিস্তিনিদের শান্তি বর্ষিত হোক। দিনের পর দিন যেভাবে গাজার উপরে হামলা হচ্ছে, আমরা এটা কোনো রকমে নিতে পারতেছি না। আমরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে রুখে দিতে চাই এবং ইসরায়েলের এই প্যাসিস্ট আচরণকে আমরা কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নেওয়া আমাদের উচিত হবে না। বিক্ষোভ সমাবেশ শুরুর আগে শুক্রবার খোলা মাঠে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়েছে অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট। চীনা পণ্যের উপর 245% শুল্ক আরোপ করলেও স্মার্টফোন ও কম্পিউটার এই শুল্কের আওতার বাইরে রাখার ঘোষণা দেন ট্রাম্প। তবে সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন এবার পুরো ইলেকট্রনিক সরবরাহের উপর শুল্ক আরোপ করবেন তিনি। এতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ডিজাইনড ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলড ইন চায়না, আইফোনের এই লেবেল বিশ্ব বাণিজ্যের প্রতিছবি। বিশ্বজুড়ে বছরে 22 কোটিরও বেশি আইফোন বিক্রি করে অ্যাপল। এর মধ্যে প্রায় 90%ই তৈরি হয় চীনে। আইফোনের স্ক্রিন থেকে শুরু করে ব্যাটারি, প্রায় সব যন্ত্রাংশই সেখানে উৎপাদিত, সংযোজিত এবং সেখান থেকেই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফ নীতিতে এই সরবরাহ ব্যবস্থা পড়েছে অনিশ্চয়তার মুখে। চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 245% পর্যন্ত, যদিও আপাতত স্মার্টফোন ও কম্পিউটার এই শুল্কের আওতার বাইরে। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন আরও শুল্ক আসছে এবং এবার নজর পড়ছে পুরো ইলেকট্রনিক সরবরাহের ওপর, যার মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ। এতে চাপে পড়েছে অ্যাপল, যাদের ব্যবসার মূল ভিত্তি গড়ে উঠেছে বৈশ্বিক উৎপাদন কাঠামোর ওপর। শুল্ক নীতির কারণে অ্যাপেলের শুধু উৎপাদন ব্যয় বাড়বে না, বরং পণ্যের দামও বাড়তে পারে মার্কিন বাজারে, যার সরাসরি প্রভাব পড়বে ক্রেতা ও কোম্পানির ওপর। এর পাশাপাশি চীনের উপর নির্ভরশীলতা কমাতে অ্যাপেলকে অন্য দেশে কারখানা স্থানান্তরের চিন্তাও করতে হচ্ছে, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব শুধু ব্যবসায় নয়, বরং প্রযুক্তির ভবিষ্যতও অনিশ্চয়তায় পড়তে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরে ভোটের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। বিচার ও সংস্কার করে নির্বাচনের দাবি জামায়াতের। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ সহ ঐকমত্য কমিশনে এক গুচ্ছ প্রস্তাব।
এবং নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি প্রস্তাবনা জমা নারী বিষয়ক সংস্কার কমিশনের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।